আইপিএল হোক কিংবা রঞ্জি ট্রফি, তিনি যখন ক্রিকেট খেলতেন তখন তিনি সচিন তেন্ডুলকরকেও পরপর দুবার আউট করে দিয়েছেন। এরকম তার নজির। যখন প্রথম আইপিএল শুরু হয় তখন তিনি শাহরুখ খান যাদেরকে নিয়েছিল তাদের মধ্যে তিনি একজন। এবং তারপরে যখন কোচিং শুরু করেছেন, কোচিং শুরু করার পর কিন্তু গত 5 বছরে 4টের ফাইনাল খেলেছেন। তো সেই রকম একজন কোচ সৌরাশিস লাহিড়ী, বাংলা ক্রিকেটের অন্যতম একটি মুক্ত। সেই সৌরাশিস লাহিড়ী কালকে যখন বাংলার চলতি মরশুমের জন্য কোচিং লিস্ট তৈরি হয়েছে, সেই সৌরাশিস লাহিড়ী যে এনসিএতে এমার্জিং প্লেয়ারদের কোচ, কিন্তু তিনি বাংলায় তার ঠাঁই হয়নি। আমি কথা বলবো সৌরাশিস লাহিড়ীর সঙ্গে। বিস্ফোরক সব মানে ইনফরমেশন তিনি সামনে আনছেন। সৌরাশিস, ফার্স্টে জানতে চাইব যে কালকে যে কোচিংয়ের যে তালিকা বের হলো বাংলার, তা দেখে তোমার প্রাথমিক প্রতিক্রিয়াটা জানতে চাইব। খুব দুঃখ হয়েছিল মনে দেবাঞ্জন, অনেস্টলি, মানে আনএক্সপেক্টেড ছিল এটা, মানে বুঝতে পারিনি, মানে আমার পরিস্থিতিটা সেরকম নিজেকে মনে হচ্ছিল যে যেন ভালো জায়গায় একটা ক্রিকেট খেলছি, হয়তো ইন্ডিয়া এর হয়ে খেলছি, নিজের স্টেট টিমে এসে ড্রপ হয়ে গেলাম। এক্স্যাক্টলি সেই ফিলিংসটা হয়েছিল গতকাল। এটা অবভিয়াসলি অ্যাকচুয়ালি প্রথমে কোনো কুলকিনারা করতে পারছিলাম না যে কি ব্যাখ্যাতে আমি ড্রপ হলাম। যে হয়তো একটা মানুষের এটা হতে পারে যখন তুমি কোনো কারণে তোমার থেকে কোনো কেউ একটা বেটার লোক আছে, বা তুমি তুমি কোনো কারণে একটা কাজ যেটা করছো এটা ফেল করছো, সেই জায়গায় অবভিয়াসলি এটা এক্সপেক্টেড যে তুমি সব জায়গায় চিরকাল থাকবে না, তুমি যখন ভালো করবে না তখন তোমাকে যেতে হবে, এটা এটা হচ্ছে নিয়ম। কিন্তু যখন তুমি এইরকম একটা সিচুয়েশন আমি ছিলাম, সেখান থেকে আমাকে মানে চলে যেতে হলো, কেন চলে যেতে হলো সেই প্রশ্নের উত্তরটা এখনও আই এম স্টিল সার্চিং। তোমার ব্যক্তিগতভাবে মনে হয় কি মনে হয় কেন চলে যেত? আমি যেটা শুনেছি, তোমাদের যখন ইন্টারভিউতে ডাকা হয়েছিল তখন তোমাকে কি কি মানে হার্ডল তুমি ফেস করছো, ডিফিকাল্টিস কি ফেস করছো, বা কি চ্যালেঞ্জেস, সেগুলো নিয়ে তুমি নাকি অনেক কিছু আলোকপাত করেছিলে। তারই কি মাসুল গুনতে হলো? সেটা অ্যাকচুয়ালি যে প্রশ্নটা করলে উত্তরটা আমি আমার উত্তরটা দেব, কিন্তু এই উত্তরটা যারা যারা আমাকে নেননি তারাও যদি উত্তরটা একটা দেন সেটাও একটা বেটার হবে আমার মনে হয়, তারও একটা ভালো একটা দিক আছে। এবং হ্যাঁ, অবভিয়াসলি আজকে যেটা ঘটেছে সেটা তো আমাকে বলতেই হবে, যে চ্যালেঞ্জেস কি ফেস করেছি বা কি কি হতে চলেছে, সেটা যদি সাদাকে সাদা কালোকে কালো যদি না বলি, তাহলে তো আমার মনে হয় আমি আমার নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। আমি তো কোনোদিনও কোনো তোষামোদী করে বা কারোর চাটুকারিতা করে আমি তো কাজ চাই না। আমি আমার কাজ চাই আমার যোগ্যতায়। আর যদি আমায় যোগ্য হই, আমার কাজ দাও। আর কালকে যদি তুমি আমার থেকে যদি অন্য কেউ যোগ্য থাকে, সে নিশ্চয়ই কাজ করবে। কিন্তু কেন যেন দ্বিচারিতা বা কোনো বৈষম্য সেইটা যদি থাকে, সেটা মেনে নেওয়া খুব মুশকিল। মানে কি কি চ্যালেঞ্জেস তুমি ওখানে আলোকপাত করেছিলে, যদি একটু শেয়ার করো। যে অবভিয়াসলি যে আমি ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আমার যেটা মনে হয়, যে আমি বিগত 10 বছরে বাংলায় বহু কোচিং করিয়েছেন, তাদের মধ্যে আমিও একজন। আমার একটা জাস্ট ওপেন কোয়েশ্চেন্স আছে, যে আমার থেকে বিগত 10 বছরে যদি কোনো একজন কোচ যে বাংলাকে কোচিং করিয়েছেন তার যদি ট্র্যাক রেকর্ড আমার থেকে খুব বিশাল ভালো হয়, তার থেকে আমি অনেক কিছু শিখতে চাই। কিন্তু সেই নামটা যদি আমাকে একটু আইডেন্টিফাই করে দেওয়া হয়, আই উড বি মোর দ্যান হ্যাপি, যে তার সাথে গিয়ে আমি কথা বলতে চাই এবং তার থেকে আমি জানতে চাই। যেহেতু আমি সবসময় খুব প্যাশনেটলি কোচিং করি, কোচিংকে নিয়ে শিখতে চাই, আমি তার থেকে জানতে চাই যে সে যে সাফল্যটা সে পেয়েছে সেটা কেন পেয়েছে। তুমি কি কি চ্যালেঞ্জেস বলতে দেখো, একটা টিম চালাতে গেলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয় যে প্রকৃত প্লেয়ারকে ব্যাক করা। এবং সেক্ষেত্রে একটা কোচের এগেনস্টে যদি সবাই হয়ে যায়, যে একটা কোচ কেউ যদি বলে যে সে খুব নিজস্ব ডমিনেন্ট, টিমের মধ্যে সে ডমিনেট করার চেষ্টা করছে, টিমের মধ্যে সেই প্লেয়ারগুলোকেই সে ব্যাক করছে, তোমাকে দেখতে হবে যে সেই যে লোকটা টিমের মধ্যে সেই প্লেয়ারগুলোকে ব্যাক করছে। আমার একটা কোচিংয়ের ইউএসপি আমি নিজে মনে করি, আই অলওয়েজ ব্যাক মাই প্লেয়ার্স। এই জন্য প্লেয়াররাও কিন্তু সবসময় তার নিজেদের সেরাটা তুলে ধরে। আমার মনে হয় এটাই, আমি নিজে যে ক্রিকেট খেলেছি সেটা আমার মনে হয় একটা প্লেয়ারকে যখন তার কোচ ব্যাক করে, একটা প্লেয়ারের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। সবসময় তো একটা প্লেয়ার প্রত্যেক ম্যাচে পারফর্ম করতে পারবে না, এটা হতে পারে না। কিন্তু সেই প্লেয়ারটাকে যদি ব্যাক করো, সে যদি এই কনফিডেন্সটা যদি তার মধ্যে আসে যে আমাকে আমার টিম ব্যাক করছে, সে কিন্তু তার প্রতিদানে নিজেকে তার জন্য উজাড় করে দেয়। এবং সবথেকে বেশি বেনিফিট টিম।
সেক্ষেত্রে সেই যে প্লেয়ারদেরকে যদি সবসময় তার উপর যদি তুমি মানে একটা খাড়া ঝুলিয়ে রাখো যে তুমি ভালো খেললে তোমার ভালো না খেললে তোমাকে পরের ম্যাচই বাদ দিয়ে দেবো এবং আমাকে ওই প্লেয়ারটাকে আনতে হবে, এই প্লেয়ারটাকে একটা ম্যাচ দিয়ে তুমি বলছো যে তুমি ভালো খারাপ করলেই তোমাকে বাদ, ওই প্লেয়ারটা ইন। এগুলো কে বলতে? এগুলো অফিসে সিলেক্টার্সরা সেখানে ছিলেন, সিলেক্টার্সরা কিন্তু খুব একটা একেবারেই আমার সঙ্গে কোঅপারেট করেনি। আমি বলছি দেবাঞ্জন দা, আমি বিগত 8 বছর ধরে বাংলার হয়ে কোচিং করছি এবং বিগত 8 বছরে আমি প্রায় নাকি শুনলাম সুপারিশও আসতো যে এই প্লেয়ারটাকে নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি সেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ আমি সবসময় এটা কে পাঠাতেন? সিএবি থেকে আসতো, এনার একটা দুটো নাম। সিএবি অল অফিস বেয়ারার্স থেকে আসতো, সিএবির অল অফিস বেয়ারার যারা সিএবি খুব প্রভাবশালী ছিল তাদের কাছ থেকে আসতো। এখন সেই প্রভাবশালী কারা? দেখো সিএবির প্রভাবশালী কারা, এখন আমি যদি নাম বলি এই কারা ছড়াছড়ির থেকেও কথা, হ্যাঁ সিএবির প্রভাবশালী যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে আসতো এবং সেটা কিন্তু একটা দুটো নাম জানতে চাইছি। যারা সিএবির এই মুহূর্তে অফিস বেয়ারার্স আছে তারা, তুমি যদি তাদের নাম বলো সেই তারা সেখানে আছেন। আমার একটা কথা কি, আমার না কারো দেবাঞ্জন দা, আমার কারো নাম নেওয়াটা না, আমি নামটা বলছি, একটা নাম ইতিমধ্যেই মানে তোমার আলোচনা থেকে সেটা খুব এই মুহূর্তে আলোচিত ক্রিকেট মহলে, যে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি সিএবির সঙ্গে গত এজিএমের সময় ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, সেই শান্তনু সিনহা বিশ্বাসের ইয়ে থাকতো, সুপারিশ থাকতো প্লেয়ার ঢোকানোর জন্য। হ্যাঁ সেটা আমার কাছেও কানে এসছে, আমি অস্বীকার তো করবো না। তোমাকে ফেস করতে আমাকে মানে এরমভাবে এসছে, উনি তো আমাকে ডাইরেক্ট কিছু বলেননি, ভায়া মিডিয়া আমার কাছে এসছে যে এই প্লেয়ারটা ওনার প্লেয়ার, এই প্লেয়ারটাকে তোমাকে টিমে রাখতে হবে। ওই যে তুমি যেটা বললে, আমি 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 দেখো আমার কাছে যে এখন বিচারাধীন বা যে এখন কাস্টডিতে, আমার সেটা রুচিতে বাঁধে তার নাম মুখে নেওয়ার জন্য, সুতরাং আমি কারোর নাম লিখতে চাই। কাস্টডিতে থাকা লোক তিনিও সুপারিশ করে দিচ্ছেন। তখন তো ছিলেন না তিনি, তখন তিনি অনেক বড় ভূমিকায় ছিলেন, সুতরাং সেক্ষেত্রে বাট আমি নিজের কাছে এইটাই, আমার কাছে আমি অনেস্ট, আমি নিজের কাছে আমি নিজের কাছে খুব গর্বিত এর জন্যে যে আমি কিন্তু কারোর কাছে মাথা নোয়াইনি। আজকে তার মাসুল আমাকে কি দিতে হচ্ছে না দিতে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, বাট আমি প্রত্যেকটা যারা বেঙ্গলের যারা ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট আমি তাদেরকে সবসময় চান্স দেওয়ার। তুমি যখন ওনার প্লেয়ার নাও নি তখন সেই সময় উনি তো প্রতাপশালী, তোমার উপর কোনো রকম ইয়ে আসেনি, কোনো কিছু অ্যাডভার্স সিচুয়েশন আসেনি? তার একটাই কারণ হচ্ছে দেবাঞ্জন দা, বাংলার হয়ে 16 বছর খেলেছি, মাথা উঁচু করে খেলেছি, হ্যাঁ অনেক ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ জিতিয়েছি, অনেক ম্যাচ হারিয়েওছি, কিন্তু 16 বছর খেলেছি, 16 বছর বাংলাকে রিপ্রেজেন্ট করার সেই সৌভাগ্য বা সেই অপরচুনিটি সিমি আমাকে দিয়েছে, আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। তারপর যখন কোচিং করাচ্ছি, 8 বছর কোচিং করাচ্ছি, 6টা ফাইনাল খেলেছি বিসিসিআই। তুমি ওনার প্লেয়ার নিলে না? হ্যাঁ অবভিয়াসলি আমাকে কনস্ট্যান্টলি বলা হতো যে প্লেয়ারটাকে খেলানো হোক, কিন্তু ওই প্লেয়ারটাকে খেলাতে গেলে একটা যোগ্য ছেলে, একটা সে তার হয়তো তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, খুব হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে, তাকে কি আমাকে স্যাক্রিফাইস করতে হতো, সেটা আমার পক্ষে কথা। সেই ছেলেটা ওয়েল ডিজার্ভিং, হি উইল গেট দ্য চান্স। আমার কাছে একটা প্রায়োরিটি ছিল খুব ক্লিয়ার, যে আমি এখানে আমার স্টেট টিমকে কোচিং করাতে এসেছি এবং আমার স্টেটের যারা বেস্ট প্লেয়ার তারা সুযোগ পাবে, সেখানে আমি কারোর কাছে মাথা নোয়াবো না, যে এটা আমার চিরকাল, এটা আমি শুধু গতবার বলে নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার কোচিং কেরিয়ারে গতবার থেকেই সবথেকে বেশি চ্যালেঞ্জেস ফেস করেছি। এর আগে আমি 3 বছর আন্ডার-23 কোচিং করিয়েছি, আমি সিনিয়র টিমের সাথে 3 বছর কাজ করেছি এবং অত্যন্ত সাফল্যের সাথে কাজ করেছি। আমি আন্ডার-19 যখন প্রথম বছরে এসেছিলাম সে বছরও অত কোনো রকম ইন্টারফেয়ারেন্স ছিল, কিন্তু গত বছর ইট ওয়াজ টু মাচ। কীরকম ছিল? অথবা যে প্রচুর প্লেয়ারদের আমাকে ইটস লাইক দে ট্রাইড টু কর্নার মি ইন আ সেন্স, এরা জানতো যে সৌরাশিস লাহিড়ীর কাছ থেকে কোনো ভুল কাজ করানো সম্ভব হবে না, বিকজ আমি সবসময় বলতাম কেউ যদি ভালো হয় সে খেলবে, কেউ যদি ভালো না হয় সে খেলবে না। আজকে ধরো আমার ক্ষেত্রে হতো ঠিক উল্টো, সুপারিশ আসতো যে ভালো খেলছে না তাকে ঢোকাও। হ্যাঁ তাকে ঢোকাও, আমি কিন্তু ওকে খেলাতে পারিনি, একটা ম্যাচে না তাকে আমি খেলাতে পারিনি, ঠিক আছে। সুতরাং সেই জায়গাটায় আমার কাছে আই ওয়াজ ভেরি আমি একটা কর্নারে আমাকে একটা খুব পুশ করা হচ্ছিল, এই জিনিসটা আমি খুব ভালোভাবে এই জিনিসটাকে আমি নিতে পারিনি লাস্ট ইয়ার। তো এটা কি তুমি তোমাদের যখন কোচের ইন্টারভিউ হচ্ছিল এবং প্রেজেন্টেশন দেওয়া বলা হচ্ছিল, সেই প্রেজেন্টেশন দেওয়ার সময় বলেছিলাম তো, এবং বলেছিলাম তারপরে এটাও শুনেছিলাম যে আমি ওই কথাগুলো কেন বললাম। আমি তখন এটাই উত্তরে বলেছিলাম যে আমি এই কথাগুলো বহুদিন ধরে বলতে চাইছিলাম। আমি চাইছিলাম, আমার মনে হয় যে প্রত্যেকটা সফল স্টেট অ্যাসোসিয়েশন যারা সত্যি ক্রিকেটকে প্রায়োরিটি দেয়, ক্রিকেটকে ভালোভাবে চালাতে চায়, তারা কিন্তু প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের একটা সিজনের শেষে সব
এজ গ্রুপে সব ডিপার্টমেন্টের একটা রিভিউ মিটিং হওয়া উচিত। কারণ রিভিউ মিটিংয়ে তুমি ভালো করলেও রিভিউ মিটিং প্রয়োজন, ভালো না করলেও রিভিউ মিটিং প্রয়োজন। কারণ রিভিউ মিটিং এই কারণেই প্রয়োজন কি আগামী রিভিউ মিটিংয়ে আগামী বছরে ব্লু প্রিন্ট তৈরি হয় যে এবছর আমি কী কী আমার সমস্যা হয়েছে বা কী কী চ্যালেঞ্জেস আমি ফেস করেছি বা কী কী আমার ভালো হয়েছে বা কী কী আমার ভালো হয়নি, সেগুলোকে একটা টেবিলে রাখা এবং রেখে তার থেকে একটা আগামী দিনে যাতে সেই জায়গাগুলোকে শুধরে নিয়ে আরও টিম কীভাবে ভালো করে সেটাই হচ্ছে করা উচিত এবং সেটাই হচ্ছে একটা টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার মনে হয় মূল আদর্শ হওয়া উচিত। বাংলা যেবার শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সেবার সেই দলে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন। হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এত বড় একটা বিখ্যাত নাম, উনি এখন প্রেসিডেন্ট। এই যে জিনিসগুলো বলছো যে বিভিন্ন রকমভাবে টিমে হস্তক্ষেপ, একে টিমে ঢোকাও, হ্যাঁ, মানে অযোগ্য চাকরি প্রার্থীর মতো, হ্যাঁ, সে এখানেও সেরকম মানে যে একদম ফার্স্ট 11-এর জন্য ফিটেস্ট নয়, হ্যাঁ, বা ফার্স্ট 15-এর জন্য ফিটেস্ট নয়, সেরম প্লেয়ারকে টিমে ঢোকাতে হবে। এই যে হস্তক্ষেপগুলো আসতো, এগুলো উনি জানতেন? উনি কি জানতেন না? এর উত্তর তো উনিই দিতে পারবেন দেবাঞ্জন দা, এই উত্তর তো আমার পক্ষে সম্ভব নয় দেওয়া। কারণ উনি যে লেভেলের লোক, ওনার পক্ষে তো সবসময় ওনার কাছে রিচ আউট করা সম্ভব ছিল না, সুতরাং সেটা তো আমি জানি না। বাট আমি আজকে আমরা ক্রিকেটে যারা বাংলা ক্রিকেট খেলি, আজকে আমরা সবাই ওনাকে দেখি ক্রিকেট খেলতে শিখেছি। আজকে আমার কোচিং কেরিয়ারও কিন্তু ওনার হাত থেকে, অভিষেক ডালমিয়ার হাত থেকে শুরু। আজকে উনি আমাকে মানে আজকে ক্রিকেট ছাড়ার পরে উনি যে আমাকে সেই জায়গাটা যোগ্য মনে করে এনেছিলেন এবং আমি কিন্তু খুব একটা খারাপ কাজ করিনি, সেটাও তো আমার রেকর্ডই বলে দেবে। এবং মানে তোমার যে এই যে মানে এই যে চলতি মরশুমের মানে আসন্ন মরশুমে যে কোচিং প্যানেল থেকে তোমার নামটা তুমি দেখতে পাচ্ছ না, এটা কি তোমার ক্ষেত্রে বিসিসিআই অ্যাসাইনমেন্ট পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে? হ্যাঁ দেখো, আমি এই কিছুদিন আগের মাসেই আমি একটা বিসিসিআই এর মানে একটা ভেরি প্রেস্টিজিয়াস একটা ক্যাম্প, মানে সিওই ক্যাম্প, মানে সেন্টার অফ এক্সিলেন্সের এমার্জিং প্লেয়ার, এবছর ইন্ডিয়ার যারা এমার্জিং প্লেয়ার আন্ডার-25 সেই প্লেয়ারদের একটা 50 জন সিলেক্ট করে তাদেরকে নিয়ে একটা ক্যাম্প করানো হয়েছে। এরপর একটা টুর্নামেন্ট হয়, তারপর একটা শ্রীলঙ্কাতে সিরিজ খেলতে যাওয়া হয়। সেই ক্যাম্পের স্পিন বোলিং কোচ হিসাবে আমাকে ডাকা হয়েছিল, কারণ কিছুদিন আগে যখন ইন্ডিয়ান স্পিন বোলিং মানে কোচেদের জন্য যে যখন প্লেয়ারদের মানে লোক খোঁজা হচ্ছিল, সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি সেখানে প্রথম টপ 5-এর শর্টলিস্টে হই এবং আমার সেখানে ইন্টারভিউ হয় এবং আমাকে অজিত আগারকার জানান যে আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। অ্যান্ড সেই জন্যেই আমি এখন এই মুহূর্তে যদি সিওইতে দেখেন যে 3 জন স্পিন বোলিং কোচ যারা কাজ করছে তাদের মধ্যে আমি, তো সেখান থেকে তোমার রাজ্য টিমে জায়গা হলো না। সেটাই আমার একটু খারাপ লাগার জায়গাটা ওইখানেই, যে এই মুহূর্তে হয়তো আমি বিশ্বাস করি যে আমি যে জায়গায় আছি বাংলা থেকে, আমি যে জায়গায় কাজ করছি সেখানে কিন্তু খুব কম লোকই কাজ করছে। সো আই এম রিপ্রেজেন্টিং মাই স্টেট, আমি যেখানে আমার স্টেটকে রিপ্রেজেন্ট করছি ন্যাশনালি বিসিসি। তুমি কি এর পিছনে কোনো রকম দুর্নীতি বা করাপশন দেখতে পাচ্ছ? এবার যারা আমাকে এই জায়গাটা থেকে ড্রপ করলেন, এই উত্তর তো তারাই দিতে পারবেন। আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে কিরাম হয় দেবাঞ্জন দা, আজকে যখন কোনো একটা মানে কেন আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম, তুমি গত 24 ঘন্টায় তোমার 2টো পোস্ট এখানে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, যে সাম পিপল মিস্টুক মাই সাইলেন্স ফর উইকনেস অ্যান্ড মাই পেশেন্স ফর ফ্র্যাজিলিটি, দে ফরগট দ্যাট ইভেন দ্য ডেডলিয়েস্ট স্টর্মস বিগিনস ইন সাইলেন্স। এটা খুব ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট। এবং তার সঙ্গে তুমি একটা জায়গায় তারপরেই আর একটা পোস্ট করেছো যে আই হ্যাভ নেভার কম্প্রোমাইজড মাই ভ্যালুজ টু ক্লাইম্ব এনি ল্যাডার, অ্যান্ড সাইড বাই সাইড তুমি একটা জায়গায় লিখেছো ইন আ সিস্টেম হোয়ার করাপশন অফেন ফিলস মোর ভ্যালুড দ্যান ট্যালেন্ট, হার্ড ওয়ার্ক, অনেস্টি, কনসিস্টেন্সি অ্যান্ড রেজাল্টস, নাথিং সারপ্রাইজেস মি এনিমোর। আমি এই দুটো বিষয় সঙ্গে আজকে এই ঘটনাটা আমি আলোকপাত করেছি বলেই হয়তো এই জিনিসগুলো এত আলোচিত হচ্ছে, কিন্তু তার আগেও তুমি গতকাল তুমিও একটা ইন্টারভিউ করেছিলে একজন সিইবির একজন অফিস বেয়ারের বিরুদ্ধে নিয়ে। তার কিছুদিন আগে কাগজে একটা বেরিয়েছিল সিইবির একজন অফিস বেয়ারের এই বিরুদ্ধে নিয়ে। বিগত কিছুদিন ধরে সিইবিতে নানা রকমের যে সিইবি যে যারা সিইবি কিছু মানে পূর্বতন সরকারে যারা সেই সময় সিইবিতে ইনভলভ ছিলেন, খুব প্রকাশ্যে যারা সামনে এসেছিলেন, তারা কিন্তু আজকে তারা সেইখানে তারা কী ভূমিকা পালন করেছিলেন সেগুলো কিন্তু কোয়েশ্চেন মার্ক উঠেই গেছে। তো এই কোয়েশ্চেন মার্ক যখন উঠছে, তো তার মানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল হচ্ছেই। এবং আজকে আমি এই জিনিসটা এইভাবেই আমাকে হার্ট করছে বারবার, যে আজকে আমি আমার কোচিং কেরিয়ারে যে জায়গায় এই জিনিসগুলো হার্ট করছে বলতে চাইছো যে ধরা যাক সিএবির কোনো কমিটির কোনো এক ব্যক্তি, তিনি দেখা গেল বেঙ্গল প্রো টি20 নিলামের টেবিলে বসে আছেন, হার্ট করেছে? দেবাঞ্জন দা এইরকম যদি অবভিয়াসলি তো যে কোনো জিনিস দেখো, আজকে একটা বাংলায় কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না।
সুতরাং তুমি যদি কোনো কিছু অন্যায় করো আজ নয় কাল, তার তো সেটা সেটা তো সামনে আসবেই। এই যে বলেছে যে খুব শিগগিরই ঝড় ওঠার আগে শান্ত হয়ে যায়, তুমি এরকম শান্ত সৌম্য হয়ে বসে আছো, তাহলে ঝড় উঠতে চলেছে খুব শিগগিরই। দেখো, ঝড় বলতে আমার একটাই বক্তব্য, আমি যে কথাটা বলছি, আমার যদি সেই কথাটা যদি অযৌক্তিক হয়, হতেই পারে আমি কথা বলছি, আমাকে কেউ ডিফাইন মানে আমাকে কেউ মানে আমার কেউ বিরোধিতা করতেই পারে যে সৌরাশিস যে কথাটা বলছে সেই কথাটাও ভুল কথা বলছে, হতেই পারে। বা আমি যেটা বলছি যে আজকে যে যারা যারা কোচিং প্যানেলে আছে তাদের থেকে আমার সিভি অনেক বেশি স্ট্রং, আমি বলতেই পারি। কিন্তু এই কথাটা যে বলবে সে তো নিশ্চয়ই এই কথাটার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলে তবে তো সেটা তার পার্টটা রাখবে, বা আমিও আমার পার্টটা রাখবো। সিএবিতে আমি একটা জিনিস জানতে চাইবো, তো তুমি যে ইয়ে দেখছো সাম্প্রতিককালে সিএবিতে কি কি ঠিকঠাক চলছে না? কি কি ঠিকঠাক চলছে না? আমার একটা তোমাকে প্রশ্ন আছে, কাউন্টার প্রশ্ন, দেবাঞ্জন দা, তুমি তো সিএবি রেগুলার যাও, কি কি ঠিকঠাক চলছে যদি আমাকে একটু জানাও খুব ভালো হয়। মানে ঠিকঠাক চলছে সেটা সৌরাশিস লাইনই দেখতে পাচ্ছে না। আমি তো রেগুলার সিইবি যাইও না, সেটাও হয়তো আমার বিরুদ্ধে একটা মানে লোকের ক্ষোভ হতে পারে যে সৌরাশিস কিন্তু রেগুলার সিইবিতে আসে না বা আমাদের সাথে রেগুলার ইন্টারাকশন করে না। ইন্টারাকশন করতে হয়, মানে রোজ সিএবিতে যেতে হয়, ইন্টারাকশন করতে হয়। মানে আমার তো মনে হয়, বিকজ আমি মনে করি দেবাঞ্জন দা, দিনের শেষে মানুষের কাজ কথা বলে, ঠিক আছে? আমি যদি আজকে মেয়েদের ক্রিকেট ঠিকঠাক চলছে? রেজাল্ট বলি, মানে ভোটের জন্য একজনকে আনা হয়েছিল অন্য রাজ্য থেকে, যার অন্য রাজ্যে ঠিকঠাক সেরকম পারফরমেন্সও ছিল না, তো তারপরে তাকে দুটো টিমের কোচিং দেওয়া হয়েছিল, সে দুটো টিমও কোচিং করতে পারেনি, তাহলে তাকে আনার যুক্তিটা কি? মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে বিপিএলে, সেখানে অন্য সম্প্রচারকারী সংস্থা, ছেলেদের জন্য আর একটা সম্প্রচারকারী সংস্থা। যখন বিসিসিআই যখন এরমভাবে ছেলে মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স করছে না দুটো ক্রিকেটের মধ্যে, তখন এই ডিফারেন্স কেন? দেখো এইগুলো তো এজ এ কোচের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। আমি তো বললাম আমার কাজের পরিধিটা খুব ছোট ছিল। আমার কাজের পরিধি ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি, খালি জানতাম মাঠে যেতে হবে, পারফরমেন্স করতে হবে, পারফরমেন্স নাম করতে গিয়ে টিম থেকে ড্রপ হয়ে যাব। কারণ আমার তো আর বাবা বিশাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, বা আমার কোনো বিশাল ব্যাকগ্রাউন্ড নেই। আমার কাছে একটাই ছিল, মাঠে যাব, হয় রান করবো, নইলে উইকেট পাবো। তুমি নিজে তোমার কেরিয়ার নিয়ে তুমি যথেষ্ট এই মুহূর্তে মানে চিন্তায় রয়েছো, তোমার ছেলেও ক্রিকেট খেলে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে সে ক্রিকেট খেলছে, এ বাবা এরকম হঠাৎ করে বিদ্রোহী হয়ে ওঠায়, হ্যাঁ, যেরকম তুমি বলছো যে তুমি গিয়ে ইন্টারভিউতে প্রেজেন্টেশনে এমন কিছু বলেছিলে যার ফলে তোমাকে পরবর্তীকালে অন্য মারফত শুনতে হয়েছে যে কেন তুমি এগুলো বললে, তোমার ছেলের কেরিয়ার আবার সমস্যায় পড়বে না তো? দেখো, অ্যাজ এ বাবা হিসেবে তাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, এবং সেটা আমি করবো। অ্যাট দ্য সেম টাইম এটাও বলি, এই যে আজকে যখন আমার নাম যখন কোচেস প্যানেল থেকে বাদ দেওয়া হলো, দ্যাট ক্রিয়েটস আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট, মানে খুব একটা কষ্টকর একটা ইম্প্যাক্ট আমার পরিবারের ওপর, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার বাবা মা সবার ওপর। আজকে ওরা জানেন তোমাকে পারফরমেন্সের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পারফরমেন্সের পরও তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একই কার সঙ্গে আমি যা দেখতে পাচ্ছি, একজন ভিন রাজ্যের কোচকে আমি দেখছি যিনি ওড়িশার কোচিং করাতেন, মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি কিন্তু কোচিংয়ে চলে এসছেন। একদম 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 সেটা, এবং নিশ্চয়ই, এবং আমার মনে হয় সেটা কেন এসছেন বা তাকে কি পরিপ্রেক্ষিতে আনা হলো, এগুলোর উত্তর যারা তাকে এনেছেন, এগুলো আমার থেকে, কারণ তারা তো আমাকে বাদ দিয়ে দিয়েছেন, তারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি সেই কাজটা যোগ্য নয় বলে তারা আমাকে বাদ দিয়ে দিয়েছেন। আবার যাদেরকে এনেছেন তারা নিশ্চয়ই অনেক বেশি যোগ্য, তাদের সিভি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি স্ট্রং, সেই জন্যই তারা তাকে এনেছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, কিন্তু তারা আমাকে বাদ দিয়ে দিল, আমার কোচিং কেরিয়ার তো থেমে থাকবে না। কিন্তু আমার তাদেরকে একটা ছোট্ট বিনীত অনুরোধ তাদের কাছে, যে আমি কোন জায়গাটায় ল্যাক করেছি এদের থেকে আমাকে ইমপ্রুভ করতে গেলে কী করতে হবে, এই ক্লারিটি যদি আমাকে একটু দিয়ে দেওয়া হয়। বাংলা ক্রিকেটে তো প্রচুর কোচ, এই ভিশন, কেউ 27 দিনের জন্য আসেন, কেউ সারা বছরে 29 দিনের জন্য আসেন, মোটা টাকা পান, এই ভিশনটা কি বা মিশনটা কি? মিশন, যারা ওই 27 দিনের জন্য 32 দিনের জন্য আসেন তারা একদম আসবেন। বাংলার যত ক্রিকেটার আছেন তারা সব কিছু চেনেন, যে একটা ছেলে যে বনগা থেকে আসে, কি যে মালদা থেকে আসে, যে মুর্শিদাবাদ থেকে আসে, যে কী ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সকালবেলা কী খায়, সে রাত্রিতে ঘুমানোর জায়গা আছে কিনা, তারা সব কিছু জানেন তারা। এবং এসে তাকে এই 30 বা 32 দিনে তাকে একদম দেশের সেরা ক্রিকেটার করে দিয়ে ওনারা বাংলাকে একটা বিরাট ক্রিকেটার দিয়ে ওনারা আবার নিজের রেসপেক্টিভ জায়গায় ফিরে যাবেন। এই সমস্ত কিছুর নেপথ্যে যখন সৌরভ গাঙ্গুলির মতো একজন মানুষ বসে থাকেন, তিনি সবার ওপরে বসে আছেন, তিনি সংস্থা চালাচ্ছেন, তুমি সৌরভ গাঙ্গুলিকে এই ধরনের এই সব কিছু দেখার পর, যেখানে তুমি সিএবির ভালো কিছু দেখতে পাচ্ছ না,
যে মানে ভালো কিছু দেখতে পাচ্ছে না বলে তোমার চোখে পড়ছে না, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই তাকে অ্যাজ এ প্রশাসক 10-এ কত দেবে? দেখো, তাকে নম্বর দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কারণ আমাদের কাছে উনি হচ্ছেন একজন আইকন। মানে হি ইজ আ, মানে ওয়েন ইন্ডিয়ান ক্রিকেট আজকে ঘুরে দাঁড়িয়েছেন ওনার ক্যাপ্টেন্সিতে, আজকে উনি সারা বিশ্বের কাছে ভারতের ক্রিকেটকে চিনিয়েছেন। এবং তারপর আমরা এটাই আমরাও আজকে ওনাকে চিরকৃতজ্ঞ। আজকে আমাদের ক্রিকেট কেরিয়ারের যে আমরা যেটুকু ক্রিকেট খেলতে পেরেছি তাতে ওনার অবদান অনস্বীকার্য। বাট অ্যাট দ্য সেম টাইম উনি যখন প্রশাসক হিসাবে এসছেন, এবং আমরা সেটাই এক্সপেক্ট করি যে সৌরভ গাঙ্গুলি থাকা মানে সেখানে ট্রান্সপারেন্সি থাকবে, সেখানে ক্ল্যারিটি থাকবে, সেখানে 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 যেখানে যে ট্রান্সপারেন্সি নেই, সেখানে ট্রান্সপারেন্সি নেই। আজকে ট্রান্সপারেন্সিটা আমি তো জিজ্ঞেস করছি যে আজকে আমার কোয়েশ্চেন তো একটাই, যে আমি নেই কেন, বা যে আছে সে আছে কেন? এটাকে নিশ্চয়ই ট্রান্সপারেন্সি বলে। খালি এইটুকু প্রশ্নের উত্তরই আমি চাই। বা অন্য কেউ কোনো জায়গায় যদি আটকে গেছে, সে তো বলছে না তাকে এক্ষুনি জায়গাটা দাও, তাকে বলছে আমি যে এই কাজটা আমি পাচ্ছি না বা ও করছে, ও কেন করছে এটা যদি একটু বলে দেন। এটুকুই জাস্ট, মানে কি বলবো, আমরা খুবই ক্ষুদ্র। আমাদের তুমি সেই প্রশ্নগুলোর উত্তর চাইছো যে গৌতম সোম জুনিয়র তিনি সহকারী কোচ, আর মেন কোচ হচ্ছে রুকু, মানে আমাদের অনুষ্টুপ মজুমদার। তার ক্রিকেট দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, হ্যাঁ, কিন্তু সে নতুন কোচিংয়ে এসছে, সে হেড কোচ, আর সহকারী হচ্ছে এখান থেকেই তো টিমের মধ্যে ভাঙনগুলো তৈরি হয়। দেখো, এবার এই যে যারা এই কম্বিনেশনগুলো তৈরি করেছে, তারা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করে এই কম্বিনেশনগুলো তৈরি করেছে। সেই আমার এইখানেই, এই যে তুমি বলে ট্রান্সপারেন্সি, এখানে এই যে ভাবনা চিন্তাটা করা, এই ভাবনা চিন্তার কারণটা কি? এবার ডেফিনেটলি এটা তো সবাই যারা আজকে সিএবিতে কাজ করছেন, তাদের সবার কিন্তু একটাই উদ্দেশ্য, দে আর ওয়ার্কিং ফর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, অ্যান্ড তাদের একটাই লক্ষ্য বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। তো তারা যখন এই বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তারা যে ডিসিশনগুলো নিচ্ছেন, নিশ্চয়ই তারা এইভাবে নিচ্ছেন যাতে বাংলা ক্রিকেটের উন্নতি হয়, তার জন্যই নিচ্ছেন। তো আমরা সেই উত্তরটা কিন্তু তারা দিতে পারবেন যে এই ডিসিশনগুলো নেওয়ার কারণটা কি। অসংখ্য ধন্যবাদ সৌরাশিস। অর্থাৎ বাংলা ক্রিকেটে তিনি স্বচ্ছতা চান, এবং একই সঙ্গে চান যে বাংলা ক্রিকেটে একঝাঁক দক্ষ ছেলে প্রথম 11-এ মাঠে নামুক এবং ভারতবর্ষের সমস্ত ট্রফি জিতে ফেরুক। এবং একই সঙ্গে তিনি কিন্তু বর্তমান সিএবি নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করছেন। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা।